আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম ফরহাদ। আজকে আমরা স্পোর্টস ফিজিওলজি পার্টটা নিয়ে আহ, বলবো আপনাদেরকে। তো আসলে স্পোর্টস ফিজিওলজি বলতে আসলে কি বোঝায়? দেখেন, স্পোর্টস যারা স্পোর্টিক ইভেন্ট করেন বা যারা রেগুলার একটা বিশেষ ধরনের টেকনিক ফলো করেন বা রেগুলার একটা এক্সারসাইজের উপরে থাকেন, তাদের নর্মাল বডি ফিজিওলজি আর জেনারেল মানুষের বডি ফিজিওলজির ভিতরে কিন্তু পার্থক্য আছে। সেই পার্থক্যটাই মানে কিভাবে হয় বা সেই পার্থক্য হয়ে কতটুকু, কোন লিমিট পর্যন্ত আমরা পৌঁছাইতে পারবো বা আহ, আহ, কোন লেভেল পর্যন্ত আমরা এক্সারসাইজের মাধ্যমে একটা মানুষকে নিয়ে যেতে পারবো, সেই বিষয়গুলো আলোচ্য বিষয় হচ্ছে স্পোর্টস ফিজিওলজি। তো স্পোর্টস ফিজিওলজি কি? এটা দিস ইজ স্পোর্টস ফিজিওলজি ইজ মেইনলি এ ডিসকাশন অফ the ultimate limits to which several of the bodily mechanisms can be stressed. অর্থাৎ আমাদের বডির যে মেকানিজম গুলো আছে সেগুলোকে আমরা সর্বোচ্চ কোন পর্যায় পর্যন্ত নিতে পারবো, সেটাই হচ্ছে স্পোর্টস ফিজিওলজি আলোচ্য বিষয়। আচ্ছা, তো এখন আমরা আসি আহ, যে ফিমেল অ্যাথলেটস আর মেল অ্যাথলেটস এদের ভিতরে পার্থক্যটা কি? আসলে মূল পার্থক্য হচ্ছে হরমোন। হরমোনটা কি? মেলদের আছে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, আর ফিমেলদের হচ্ছে, আপনারা জানেন যে ফিমেলদের হচ্ছে ইস্ট্রোজেন। এই যে ইস্ট্রোজেন যেটা, সেটা ফ্যাট ডিপোজিশন করে। আর যেটা টেস্টোস্টেরন, সেটার কিন্তু পাওয়ারফুল অ্যানাবলিক ইফেক্ট আছে, সেটা প্রোটিন ডিপোজিশন করে, মাসেল তৈরি করে। তো এই জন্য যে যারা মেল অ্যাথলেট তাদের কিন্তু মাসেলটা বেশি, আর যারা ফিমেল অ্যাথলেট তাদের সাধারণত ফ্যাট বেশি। তো মাসেল যাদের বেশি থাকবে তাদের পাওয়ার বেশি থাকবে, স্পিড বেশি হবে, তাই না? কারণ এইগুলো হচ্ছে মাসেল দিয়ে নির্ধারণ হয়। আর যারা ফিমেল, তাদের ক্ষেত্রে যেহেতু ফ্যাট বেশি, তাহলে হিট ইনসুলেশনটা বেশি হবে বা তার বয়ান্সিটা বেশি থাকবে, এক্সট্রা লং টার্ম এনার্জি সে ধরে রাখতে পারবে। তাহলে আলটিমেটলি পার্থক্যটা হচ্ছে বডি সাইজে। আমাদের সাধারণত মেলরা একটু বড় হয়ে থাকে, ফিমেলরা একটু ছোট হয়ে থাকে। বডি কম্পোজিশনে, তারপরে টেস্টোস্টেরনের অ্যামাউন্ট, ইস্ট্রোজেনের অ্যামাউন্ট। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। মাসেল স্ট্রেংথটা আমরা কিভাবে মাপবো? এটা হচ্ছে 3 to 4 কেজি বা সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে মাসেল স্ট্রেংথ। কি ব্যাপার, কাজ হচ্ছে না কেন? আচ্ছা, এরপর হচ্ছে এই মাসেলস ইন এক্সারসাইজ। একটা এক্সারসাইজ করলে মাসেলের ভূমিকা সেখানে কি? তো এখন বিষয়টা হচ্ছে যে একটা অ্যাথলেটিক ইভেন্টের সাকসেস নির্ভর করে তার মাসেলে কতটুকু স্ট্রেংথ আছে, মাসেলের কতটুকু পাওয়ার আছে, এবং কত সময় ধরে সে কাজ করতে পারতেছে তার উপরে, যে কোনো স্পোর্টস ইভেন্ট। তো এখন এই স্ট্রেংথটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি? একটু আগে আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম কন্ট্রাক্টাইল ফোর্স যেটা বা স্ট্রেন যেটা, সেটা আমরা একটা মাসেলের যদি ক্রস সেকশন এরিয়া নিই, সেই ক্রস সেকশন এরিয়াকে যদি 3 বা 4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম কন্ট্রাক্টাইল ফোর্স পেয়ে যাব। আর একটা হচ্ছে হোল্ডিং স্ট্রেংথ, এটার সাথে হচ্ছে কন্ট্রাক্টাইল স্ট্রেংথের সাথে যদি আমরা আরো 40% যোগ করি, তাহলে আমরা হোল্ডিং স্ট্রেংথ পেয়ে যাব। এখন আসেন পাওয়ারটা কিভাবে? পাওয়ারটা কি?
পাওয়ার হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক যেটা মাসেল পারফরমেন্স করে একটা ইউনিট পিরিয়ড অফ টাইমে, একক সময়ে যে টোটাল অ্যামাউন্ট অফ কাজ, যেটা টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক, সেটাই হচ্ছে পাওয়ার। তো এটা হচ্ছে যে কিভাবে ডিটারমাইন্ড হয়, এটা কন্ট্রাকশনের স্ট্রেন, কন্ট্রাকশনের ডিসটেন্স এবং নাম্বার অফ টাইমস ইট কন্ট্রাক্টস ইস মাসেল, মানে একক সময়ের ভিতরে কয়বার সে কন্ট্রাকশন করছে সেটার উপরে নির্ভর। এখন আসেন খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এন্ডিউরেন্স। এন্ডিউরেন্সটা কি? এন্ডিউরেন্স হচ্ছে হাউ লং দ্য মাসেল ক্যান কন্টিনিউ দেয়ার অ্যাক্টিভিটি, কত সময় ধরে একটা মাসেল তাদের অ্যাক্টিভিটিটাকে ধরে রাখতে পারছে, সেটাই হচ্ছে এন্ডিউরেন্স। তো এটা সাধারণত স্লো টুইস্ট মাসেলের উপর নির্ভর করে। হ্যাঁ, এবং আলটিমেটলি এটার উপরে আপনার নির্ভর করছে আপনার অ্যাথলেটিক ইভেন্টসটা। তো এটা নিউট্রিশনাল সাপ্লাইয়ের উপরে কিন্তু অনেকটাই এটা নির্ভর করে। দেখেন, যদি স্পোর্ট ইভেন্টের আগে যদি কেউ হাই কার্বোহাইড্রেট ডায়েট খায়, তাহলে কিন্তু সে 240 মিনিট ধরে তার শক্তিটা ধরে রাখতে পারবে। কিন্তু যদি ফ্যাট কন্টেনিং ডায়েট খায় বেশি, তাহলে কিন্তু 85 মিনিট মাত্র। এই জন্য আমাদেরকে প্লেয়ারদেরকে আমাদের কার্বোহাইড্রেট ডায়েট দিতে হবে যদি তার এক্সট্রা লং টার্ম এনার্জি দরকার। এখন আসেন মাসেল মেটাবলিক সিস্টেম ইন এক্সারসাইজ, খুবই 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 ইম্পর্টেন্ট। এই যে আমরা একটা হাত নাড়ছি বা পা নাড়ছি বা দৌড়াচ্ছি, এই যে স্ট্রেংথটা বা এই যে শক্তিটা, সেটা আসলে কোথা থেকে আসতেছে, সেটাই মূলত আমাদের আলোচ্য বিষয়, যে সেটা আসলে কোথা থেকে আসতেছে। তো এটা মেইনলি তিনটা সিস্টেম আছে। একটা হচ্ছে ফসফোক্রিয়েটিন ক্রিয়েটিনিন সিস্টেম, আর একটা হচ্ছে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম, আর একটা হচ্ছে অ্যারোবিক সিস্টেম। এই তিনটা সিস্টেমের মাধ্যমে আসলে এই শক্তিটা আসে। এটা কিভাবে আসে? দেখেন, যখন প্রথমে আমাদের কোনো একটা মাসেলের শক্তির প্রয়োজন হয়, তখন আমাদের রেডি সোর্স অফ এনার্জি আছে মেইনলি দুইটা, একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে ফসফোক্রিয়েটিনিন। এই দুইটা হচ্ছে রেডি সোর্স অফ এনার্জি, মানে তৈরি আছে, তৈরি খাবার আপনার টেবিলের উপরে খাবারটা দেয়া আছে, আপনি জাস্ট খাবেন, এরকম আর কি। শক্তিটা তৈরি আছে, আপনি জাস্ট ব্যবহার করবেন। তো এই যে এটিপি, এখনো এটিপি থেকে এডিপি তৈরি করতে ক্যালোরি লাগে হচ্ছে 7300 ক্যালোরি। আবার এখনো এডিপি থেকে এএমপি তৈরি করতে শক্তি লাগে হচ্ছে আরো 7300 ক্যালোরি। তো মোট হচ্ছে 14600 ক্যালোরি একটা এটিপি থেকে তৈরি হচ্ছে। এই যে শক্তিটা, যে পরিমাণ এটিপি আমাদের বডিতে জমা থাকে, সেই পরিমাণ এটিপি দিয়ে কিন্তু অনলি ম্যাক্সিমাম মাসেল কন্ট্রাকশন করা যাবে 3 সেকেন্ড পর্যন্ত, 3 সেকেন্ডের বেশি না। আর যদি কেউ রান করে বা দৌড়ায়, সেক্ষেত্রে হাফ অফ 50 মিটার ড্যাশ সে এটা দিয়ে কমপ্লিট করতে পারে, যেটা খুবই নগণ্য। তো এই জন্য সাথে সাথে আরেকটু এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য আছে হচ্ছে ফসফোক্রিয়েটিন ক্রিয়েটিনিন সিস্টেম। এখানে ক্রিয়েটিনিন ফসফেট নামে একটা অণু থাকে আমাদের বডির ভিতরে, যেটা একটা রেডি সোর্স অফ এনার্জি, প্রায় এটিপির কাছাকাছি রেডি সোর্স অফ এনার্জি। সে যখন ভেঙে যায়, তখন কিন্তু ক্রিয়েটিনিন তৈরি হয় এবং তার সাথে ফসফেট তৈরি। তো এই যে ক্রিয়েটিনিন ফসফেটটা ভেঙে যে ক্রিয়েটিনিনটা এবং ফসফেটটা আলাদা হয়ে গেল, এখানে কিন্তু 10,300 ক্যালোরি শক্তি তৈরি। এই যে এটিপি এবং এই যে ক্রিয়েটিনিন ফসফেট, ফসফোক্রিয়েটিনিন, এই দুইটা সম্মিলিত ভাবে 8 থেকে 10 সেকেন্ড আমাদের মাসেল পাওয়ারটাকে ধরে রাখতে পারে, যেটা একটা 200 মিটার রান, 100 মিটার রানের জন্য এখন আসেন গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম। তবে তার আগে আমরা চলে যাব অ্যারোবিক সিস্টেম। এখন আপনি যে পরিমাণ শক্তি রেডিমেড পাচ্ছেন, সেই পরিমাণ দিয়ে যদি আপনি কাজটা ওভার করতে পারেন এবং যদি মানে 1 মিনিটের মতো আপনি
কাজটাকে ধীরে ধীরে করেন, তাহলে যে সিস্টেমটা অ্যাক্টিভেট হবে সেটার নাম হচ্ছে অ্যারোবিক সিস্টেম। অ্যারোবিক সিস্টেমের সমস্যা হচ্ছে এটা অ্যাক্টিভেট হতে সময় লাগে। এটা আসলে কি, এটা খাবার থেকে আমরা যে গ্লুকোজ খাচ্ছি, অ্যামাইনো অ্যাসিড খাচ্ছি, ফ্যাটি অ্যাসিড খাচ্ছি, এই খাবারগুলো থেকে সে এটিপি তৈরি করছে। খাবারগুলো থেকে সে এটিপি তৈরি করছে। তো এই জন্য এখনো এটিপি তৈরি করতে তার প্রায় 1 মিনিটের মতো সময় লাগছে। এখন আপনার যদি খুব দ্রুত প্রয়োজন হয় শক্তি, তখন শরীর কি করবে? তখন শরীর ধার করবে এটা। আপনার যখন অনেক বেশি টাকার প্রয়োজন হয় খুব কম সময়ে, যে টাকা আপনার কাছে থাকে না বা আপনি ওটা প্রডিউস করতে পারবেন না, ইনকাম করতে পারবেন না, তখন আপনার পথ কি আছে? ধার করা। কিন্তু ধার করলে কি হবে? ধার করাটা আপনার মানুষজন ধার দিতে চাবে না। আবার যারা ধার দিতে চাইবে, অনেক সময় ব্যাংক থেকে আমরা লোন নিতে পারি, এই লোন নিলে সেখানে আবার সুদ দিতে হবে, মানে কিছু ড্যামারেজ শিকার হতে হবে। তো এরকম যদি আমাদের খুব দ্রুত শক্তির প্রয়োজন হয় কিন্তু আমাদের সেটা না থাকে, তখন বডি একটা নতুন সিস্টেম ডেভেলপ করে, সেটার নাম হচ্ছে গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম। এই গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিডে কি হয়? অনেক বেশি গ্লাইকোজেন ভেঙে তুলনামূলক কম এটিপি তৈরি করে। আগে যেখানে 1 অণু গ্লুকোজ থেকে 38 অণু এটিপি তৈরি হতো, এখানে কিন্তু 1 অণু গ্লুকোজ থেকে মাত্র 4 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে? অর্থাৎ খুবই কম এটিপি। এবং সেটার সাথে আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে ল্যাকটিক অ্যাসিডটা প্রডিউস হচ্ছে। ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হলে কি সমস্যা? ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হলে যেটা হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হইলে এই ল্যাকটিক অ্যাসিডকে আবার কিন্তু রিমুভ করতে হয়, এবং ল্যাকটিক অ্যাসিড কিন্তু কিছু সেল ড্যামেজ করতে পারে। তো এটার স্পেসিফিক বৈশিষ্ট্য কি? এটা 2.5 টাইমস র্যাপিডার দ্যান অক্সিডেটিভ মেকানিজম। অর্থাৎ আমাদের যে অ্যারোবিক সিস্টেম অপেক্ষা এটা কিন্তু 2.5 গুণ দ্রুত হয়। এই দ্রুত শক্তিটা নেওয়ার জন্য কিন্তু গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম ডেভেলপ হয়। আর যদি আমরা আস্তে আস্তে এনার্জিটাকে খরচ করি, তাহলে কিন্তু আমরা ফুড থেকেই, খাবার থেকেই কিন্তু, নিউট্রিশন থেকেই কিন্তু এটিপি তৈরি করতে পারি। ঠিক আছে? এখন এটা আপনাদের শিটে দেয়া আছে, সরি আপনাদের রিহাবেট বইয়ে দেয়া আছে, বা যে গাইটনের স্পোর্টস ফিজিওলজি চ্যাপ্টারটা, সেখানেও এটা আলোচনা করা হচ্ছে যে বিভিন্ন সিস্টেমের কি কি গেম আছে যে সেই সিস্টেমটাকে মেইনলি ইনভলভ করে। ফসফোজেন সিস্টেমকে মেইনলি কে ইনভলভ করে? ফসফোজেন এন্ড গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেমকে কে ইনভলভ করে? তারপরে হচ্ছে অ্যারোবিক সিস্টেমকে কে ইনভলভ করে? ঠিক আছে? এখন আসেন রিকভারি অফ মাসেল মেটাবলিক সিস্টেম আফটার এক্সারসাইজ। ব্যায়ামের পরে কিভাবে আমাদের মানে মাসেল মেটাবলিক সিস্টেমটা রিকভারি করবে। তো প্রথমে আসে ফসফোক্রিয়েটিন, সে এটিপিটাকে স্টোর করে। গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম, সে ফসফোক্রিয়েটিন এবং স্টোরড এটিপি এই দুটাকে আবার সে দেয়। আর অ্যারোবিক সিস্টেম কি করে? অ্যারোবিক সিস্টেমের আগ পর্যন্ত যত ঝামেলা ছিল সেইগুলোকে সে মেটানোর চেষ্টা করে। অর্থাৎ গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম, ফসফোক্রিয়েটিন, স্টোরড এটিপি সবগুলোকে সে রিকভার করার চেষ্টা করে। এখন আসেন রিমুভাল অফ ল্যাকটিক অ্যাসিড। এটা কিভাবে হয়? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডটা পাইরুভিক অ্যাসিডে কনভার্টেড হইতে পারে, আবার রিকনভার্টেড টু গ্লুকোজ ইন দ্য লিভার, বা লিভারে যে সে কিন্তু গ্লুকোজে কনভার্ট হতে পারে। এখন আসেন স্টোরড অক্সিজেনের হিসাব। মূলত অক্সিজেন আমাদের বডিতে 2 লিটার অক্সিজেন স্টোর থাকে। এর ভিতরে 0.5 লিটার হচ্ছে লাংসের ভিতরে থাকে, 0.25 লিটার এটা বডি ফ্লুইডের ভিতরে ডিজলভ অবস্থায় থাকে, 1 লিটার এটা হিমোগ্লোবিনের সাথে কম্বাইন্ড হিসাবে থাকে, 0.3 লিটার এটা মায়োগ্লোবিন অর্থাৎ
মাসেলের যে হিমোগ্লোবিন বলা হয় মায়োগ্লোবিন, এটার সাথে কম্বাইন্ড। এই হচ্ছে 2 লিটার। আর অক্সিজেন ডেপথ হচ্ছে 11.5 লিটার, যার ভিতরে 9 লিটার হচ্ছে মেটাবলিক্যালি আমাদেরকে আসবে বা আসে, আর 2 লিটার হচ্ছে স্টোর, যেটা একটু আগে আমরা হিসাব দিলাম সেটা। তাহলে এই যে স্টোরড অক্সিজেন এবং মেটাবলিক্যালি যে অক্সিজেন আসছে, এই দুইটা মিলে আমাদের তৈরি হচ্ছে অক্সিজেন ডেপথ। এখন আসেন মাসেল। মাসেল 2 টাইপের, একটা হচ্ছে স্লো টুইস্ট মাসেল, একটা হচ্ছে ফাস্ট টুইস্ট মাসেল। এটাকে আমরা কিভাবে মনে রাখি? ওআরএস। ওআরএস মানে কি? আমরা বলতাম ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওআরএস। সেই ওআরএস দিয়ে মনে রাখবো। ও মানে হচ্ছে 1, অর্থাৎ টাইপ 1। আর মানে হচ্ছে রেড ফাইবার। এস মানে হচ্ছে স্লো। তাহলে স্লো টুইস্ট মাসেলটা হচ্ছে টাইপ 1 টাইপের মাসেল এবং রেড ফাইবার। তাহলে বিপরীতটা হবে হচ্ছে ফাস্ট টুইস্ট মাসেল। স্লো টুইস্ট মাসেল ফাস্ট টুইস্ট মাসেল একটা পার্থক্য আছে, এটা একটু পড়ে ফেলবেন। এরপরে কিছু জিনিস দেওয়া আছে, এগুলো অত ইম্পর্টেন্ট না। এখন আসেন ইনক্রিজড ইন VO2 ম্যাক্স। হ্যাঁ, এটা কিভাবে VO2 ম্যাক্সটা কিভাবে বাড়বে? তার আগে আমরা একটু রেসপিরেটরি চেঞ্জ গুলো কি কি হয় সেইগুলো সম্পর্কে আমরা একটু দেখবো। এক্সারসাইজ করলে, রেসপিরেটরি বা এর কোনো একটা স্পোর্টস ইভেন্টে থাকলে রেসপিরেটরি চেঞ্জ কি কি হয়? এটা হচ্ছে ইনক্রিজ অক্সিজেন কনজাম্পশন। অক্সিজেনের যে কনজাম্পশন রেট, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো নর্মাল অক্সিজেন কনজাম্পশন হচ্ছে 250 ml। আর এক্সারসাইজের সময় দেখেন এক একজন এক এক রকম। আনট্রেইন যারা এভারেজ মেল, তারা হচ্ছে 3600 ml। ট্রেইন যারা, তারা কিন্তু আরো নিচ্ছে, 4000 ml নিতে পারছে। আর ম্যারাথন রেসার যারা, যারা অনেক সময় ধরে রেস করে, ম্যারাথন রেসার, এরা হচ্ছে 5100 ml। এখন আসেন পালমোনারি ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশনটা কি হচ্ছে? ম্যাক্সিমাম এক্সারসাইজের সময় কিন্তু 100 থেকে 110 লিটার, আর ম্যাক্সিমাম ব্রিদিং ক্যাপাসিটি কিন্তু 150 থেকে 100 লিটার। যাই হোক, এটা এত ইম্পর্টেন্ট না, হাই অ্যালটিটিউডে বাড়ে। এখন হচ্ছে VO2 ম্যাক্স। ঠিক আছে, VO2 ম্যাক্স কি? রেট অফ অক্সিজেন ইউজ আন্ডার ম্যাক্সিমাম অ্যারোবিক মেটাবলিজম। এটা হচ্ছে VO2 ম্যাক্স। এক্সারসাইজ করলে কি হবে? এক্সারসাইজ করলে VO2 ম্যাক্স বেড়ে যাবে, তার কারণ অক্সিজেন ইউজেজের যে ক্ষমতা, সেটা কিন্তু বেড়ে যাবে। ইনক্রিজ অক্সিজেন ডিফিউশন ক্যাপাসিটি। এটা কি? রেট অ্যাট হুইচ অক্সিজেন ক্যান ডিফিউজ ফ্রম পালমোনারি অ্যালভিওলাই টু ব্লাড। পালমোনারি অ্যালভিওলার থেকে ব্লাডে যে অক্সিজেনটা আসতেছে, এটার ডিফিউশন ক্যাপাসিটি কিন্তু এক্সারসাইজ করলে বেড়ে যাবে। এখন আসেন কার্ডিওভাস্কুলার কি চেঞ্জ হচ্ছে? মাসেলের ব্লাড ফ্লো বাড়ছে। ঠিক আছে, ভেসোডায়ালেশন হচ্ছে। হ্যাঁ, এখন ব্লাড ফ্লো অকার্স ইন বিটুইন কন্ট্রাকশন। যখন দুইটা কন্ট্রাকশনের মাঝে থাকে, তখন গ্রেটার দেন 10% থাকে ম্যাক্সিমাম টেনশন। এই সময় কি হয়? ব্লাড ভেসেল গুলো কম্প্রেস হয়, ডিক্রিজ ব্লাড ফ্লো হয়। আর যখন কন্ট্রাকশনটা গ্রেটার দেন 70% থাকে, তখন ব্লাড ফ্লো কমপ্লিটলি স্টপ হয়ে যায়। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে আসছে আমরা, ইফেক্ট অফ অ্যাথলেট ট্রেনিং অন মাসেল পারফরমেন্স। মাসেল পারফরমেন্সের উপরে এই অ্যাথলেটিক ট্রেনিং এর ইফেক্ট। দেখেন, কার্ডিনাল প্রিন্সিপাল হচ্ছে, যদি আপনি অল্প লোড দেন বা নো লোড দেন, অনেক লম্বা সময় ধরে যদি এক্সারসাইজ করান, তারপরেও কিন্তু খুব একটা বেশি ফলাফল পাওয়া যাবে না। বরং
আপনি যদি 50% অফ ম্যাক্সিমাম, হ্যাঁ আপনি যদি 50% অফ ম্যাক্সিমাম ফোর্স দেন, অল্প সময় দেন, তাহলে কিন্তু স্ট্রেংথটা বেশি বাড়বে। যার জন্য একটা অপটিমাম কন্ডিশন আছে। অপটিমাম কন্ডিশনটা হচ্ছে যে 3 সেটস করতে হবে পার ডেতে। এক এক সেটে থাকবে হচ্ছে 6 টাইমস করে একটা এক্সারসাইজ। মানে সকালে 6 বার, দুপুরে 6 বার, রাতে 6 বার, এভাবে এভাবে আপনি সপ্তাহের ভিতরে 3 দিন করবেন, ঠিক আছে? এভাবে যদি করা হয় তাহলে এটা হচ্ছে অপটিমাম। এক্ষেত্রে কি হবে, ইনক্রিজ 30% ডিউরিং 6 to 8 উইকস, অর্থাৎ 1.5 থেকে 2 মাসের ভিতরে তার কিন্তু 30% ইনক্রিজ হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে সে প্লে টু ফেজে যাবে। এরপরে সে এরপর যদি প্লে টু ফেজটা কন্টিনিউ করা যায় তাহলে সেটা পার্মানেন্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ইয়াঙ্গার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু প্লে টু ফেজটা বড়, ওল্ডার যারা তাদের প্লে টু ফেজটা ছোট। এই জন্য ওল্ড এজে কিন্তু আমাদের এক্সারসাইজের যে ইফেক্ট সেটা কিন্তু আরো বেশি ভালো পাওয়া যায়। এখন আসেন মাসেল হাইপারট্রফি কিভাবে হয়। হ্যাঁ, এভারেজ সাইজটা ডিটারমাইন করে কি দিয়ে, এটা হচ্ছে হেরিডিটারি আর একটা হচ্ছে টেস্টোস্টেরন সিক্রেশন, মেইনলি এই দুইটার উপর নির্ভর করে। তবে ট্রেনিং যদি আমরা করি তাহলে তার কাছে ট্রেনিং করলে 30 to 60% হাইপারট্রফি বাড়বে। হাইপারট্রফি হলে কি হবে, ডায়ামিটারও বাড়বে, নাম্বারও বাড়বে। এখন হাইপারট্রফিটা একটা মাসেলে কি কি হয়, ইনক্রিজ নাম্বার অফ মায়োফাইব্রিল, মাইটোকন্ড্রিয়াল এনজাইম বাড়বে, ফসফোরেস সিস্টেম বাড়বে, গ্লাইকোজেন বাড়বে, ট্রাইগ্লিসারাইড। আলটিমেটলি কি হবে, ক্যাপাসিটি অফ অ্যারোবিক অ্যানারোবিক দুটাই বাড়বে। এখন আসেন বিভিন্ন ড্রাগস এর সম্পর্ক, স্মোকিং এর সাথে সম্পর্ক। স্মোকিং করলে কি হয়, নিকোটিন, স্মোকিং এ মেইনলি কি আছে, নিকোটিন আছে। নিকোটিন কি করবে, টার্মিনাল ব্রঙ্কিউল গুলো কনস্ট্রিক্ট করবে, হ্যাঁ, এবং ইরিটেশন করবে রেসপিরেটরি যে মেমব্রেন আছে, মেমব্রেনের উপরে ইরিটেশন করবে। ইরিটেশন করলে কি হবে, ফ্লুইড সিক্রেশনটা বাড়বে, হ্যাঁ, তারপরে এপিথেলিয়াল লাইনিং এ সোয়েলিং হবে। নিকোটিন কিন্তু আরো একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে সিলিয়াকে প্যারালাইসিস করে দিতে পারে, যার কারণে এক্সেস ফ্লুইড, ফরেন বডি এগুলো পরিচিত অ্যাকুমুলেট হবে, সে কোনো কথা বলবে না, ফলে আস্তে আস্তে ডিফিকাল্টি বিল্ডিং শুরু হয়ে যাবে। এছাড়া ক্রনিক যারা, তাদের ক্ষেত্রে ক্রনিক ব্রঙ্কাইটিস। ক্যাফেইন, ক্যাফেইন খেলে কি হয়, ক্যাফেইন খেলে আগে ধারণা করা হতো যে শক্তি বাড়ে, কিন্তু আসলে তা না, আসলে 7% আরো রিডিউসড হয়। মেল সেক্স হরমোন যেটা টেস্টোস্টেরন, এইটার কারণে কিন্তু ফিমেলদের একটা ভালো ইয়া হয়, স্পোর্টসে ভালো একটা সুনাম পায়, কিন্তু আলটিমেটলি এটা তার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যায়। যে তার কার্ডিওভাস্কুলার রিস্ক বেড়ে যায়, হাইপারটেনশন বেড়ে যায়, এইচডিএল যেটা ভালো লিপিড সেটা কমে যায়, এলডিএল বেড়ে যায়, ফেসের উপরে দাড়ি গজায়, ভয়েস চেঞ্জ হয়, স্কিনটা রাফ হয়ে যায়, হ্যাঁ। আর মেলদের ক্ষেত্রে কি হয়, টেস্টিকুলার ডিসফাংশন হয়, স্পার্ম ফর্মেশন কমে যায়, টেস্টেস সেক্রেশন কমে যায়। এখন আসেন অ্যামফেটামিন, যেটাকে আমরা বাবা বলি, তাই না? না, অ্যামফেটামিন, হ্যাঁ। অ্যামফেটামিন খেলে কি হবে, কোকেইন, এমফেটামিন, এটা আগে এটা কিন্তু রেপুটেড ছিল যে এটা অ্যাথলেটিক ইভেন্টে হেল্প করে, কিন্তু দেখা গেছে যে এই যে অ্যামফেটামিন সেটা কি করে, এক্সাইটেশন বাড়ায়। এক্সাইটেশন এখন যখন আমরা খুব এক্সাইটমেন্টে থাকি, তখন কিন্তু এমনিতেই এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন আমাদের বডির ভিতরে রিলিজ হয়, হ্যাঁ। তো এই এপিনেফ্রিন, নরএপিনেফ্রিনের সাথে এই যে আমাদের অ্যামফেটামিন, এটার একটা সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট আছে। এই দুইটার রিয়াকশনে, ড্রাগ রিয়াকশনে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হতে পারে এবং উইদিন সেকেন্ডস পেশেন্ট মারা যেতে পারে। কাজেই অ্যামফেটামিন নেওয়া যাবে না, অ্যামফেটামিন ক্ষতির কারণ, এবং সেটা স্পোর্টস ইভেন্টের সাথেও যে মূলনীতি সেটার সাথেও সাংঘর্ষিক। তো এই ছিল মোটামুটি আমাদের স্পোর্টস ফিজিওলজির অংশটা। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আসতে পারে স্পোর্টস ফিজিওলজি বিষয়ে। স্পোর্টস ফিজিওলজি মেইনলি রিহ্যাবিলিট করলেই হবে, তবে কেউ যদি আরেকটু ভালো করে পড়তে চান
তাহলে আপনারা গাইটনের একটা স্পোর্টস ফিজিওলজি চ্যাপ্টার আছে, সেটা পড়তে হবে। তো যাই হোক, রিহ্যাব এইড পড়েন আর গাইটন পড়েন। মূলত আপনাকে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, বা পড়তে হবে, সেটা হচ্ছে রডটির যে স্পোর্টস ফিজিওলজি রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাকে একটু পড়ে ফেলতে হবে। তো এই মোটামুটি স্পোর্টস ফিজিওলজির অংশ। আমরা এখনো মাসেল ফিজিওলজিটা পড়বো, থেরাপিউটিক এক্সারসাইজ পড়বো। স্পোর্টস ফিজিওলজির উপরে কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে আমরা একটু 10 মিনিটের বিরতি নিব, 10 মিনিট পরে আবার আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ।
আমরা বিরতির পরে আবারও ফিরে আসলাম। এখন আমরা পড়বো মাসেল ফিজিওলজি। দেখেন, আমাদের বডিতে মূলত দুই ধরনের টিস্যু আছে, যারা হচ্ছে ইলেকট্রিক্যালি মানে রেসপন্স করে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের প্রতি রেসপন্স করে। একটা হচ্ছে মাসেল আর একটা হচ্ছে নার্ভ। তো muscle cells, like neurons, can be excited chemically, electrically, and mechanically to produce an action potential that is transmitted along their cell membrane. তাহলে মাসেল এবং নার্ভ এই দুই ধরনের টিস্যুই কিন্তু অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে। অর্থাৎ আমরা যে এই যে মুভমেন্ট করতেছি, একটা জয়েন্ট মুভ করতেছি বা একটা জায়গা সেন্স করছি, সেই বিষয়গুলোর কিন্তু মেইন থিমটাই হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। আমাদের নার্ভের থেকে একটা অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে, সেটা একটা বিশেষ মাসেলে যে সেই অ্যাকশন পটেনশিয়ালটা ট্রান্সমিট হচ্ছে, মাসেলের যে ইলেকট্রিসিটিটা চলে যাচ্ছে এবং মাসেলটা কন্ট্রাকশন হচ্ছে। তো এই জন্য এটাকে আরেকটা বলা হয় যে কন্ট্রাকটাইল টিস্যু। ঠিক আছে, তো এই কন্ট্রাকটাইল ইউনিট মাসেলের ভিতরে আছে বেইলি দুই ধরনের প্রোটিন, একটা হচ্ছে মায়োসিন আর একটা হচ্ছে অ্যাক্টিন, যেটাকে থিন প্রোটিন, থিক থিক প্রোটিন, থিন প্রোটিন এভাবে আমরা পড়বো। এখন আসেন যে বিভিন্ন ধরনের মাসেলের ভিতরে পার্থক্য, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল, এই জিনিসগুলো একটু আপনারা পড়ে ফেলবেন, এটা ছোটবেলা থেকে আমরা পড়ছি। এখন আসেন যে বিষয়টা নিয়ে আসলে বেসিক্যালি প্রশ্নটা আসবে, সেটা হচ্ছে স্ট্রাকচার, মাসেলের স্ট্রাকচার। তো মাসেলের মৌলিক একক হচ্ছে মাসেল ফাইবার। এই যে এটা হচ্ছে মাসেল ফাইবার, এটাই হচ্ছে মূলত সেলটা। মাসেলের যে সেল সেটাকে আমরা মাসেল ফাইবার বলছি। তা বেসিক্যালি কি হয়, অনেকগুলো প্রোটিন ফিলামেন্ট সেগুলো মিলে একসাথে একটা মায়োফাইব্রিল তৈরি করে। অনেকগুলো মায়োফাইব্রিল মিলে কিন্তু একটা মাসেল ফাইবার তৈরি। এই মাসেল ফাইবার, অনেকগুলো মাসেল ফাইবার মিলে একটা ফেসিকল তৈরি হয়। অনেকগুলো ফেসিকল একসাথে মিলে একটা কানেকটিভ টিস্যুর আবরণ দিয়ে আবৃত হয়ে এই মাসেলটা তৈরি করে। তাহলে আমরা একটু পড়ি। ইচ মাসেল কন্টেন্স সেল দ্যাট কল্ড মাসেল ফাইবার দ্যাট এক্সটেন্ড দ্য লেন্থ অফ দ্য মাসেল। তাহলে মাসেল ফাইবার হচ্ছে মাসেলের বেসিক ইউনিট। তো এই মাসেল ফাইবার গুলো সারাউন্ডেড বাই এ প্লাজমা মেমব্রেন। এই মাসেলের ফাইবার গুলো একটা প্লাজমা মেমব্রেন দিয়ে যে সারাউন্ডেড থাকে, এই প্লাজমা মেমব্রেনটার নাম হচ্ছে সার্কুলেমন। ঠিক আছে, এই শীট অফ কানেকটিভ টিস্যু, যেটাকে বলা হচ্ছে পেরিমাইসিয়াম, এটা বাইন্ডস করে এবং সেখান থেকে ফেসিকল তৈরি করে। ঠিক আছে, এ স্ট্রঙ্গার শীট এপিমাইসিয়াম binds vesicle together to form fleshy part of the muscle. Extending beyond the muscle, the epimysium becomes tender. তাহলে এই যে একটা স্ট্রঙ্গার শীট এপিমাইসিয়াম, এটা কি করছে, ফেসিকল গুলোকে একত্রিত করছে এবং ফ্লেশি পার্ট অফ মাসেল তৈরি করছে। আর যখন একটা টেন্ডন তৈরি হচ্ছে, তখন কিন্তু মাসেল ফাইবার গুলো এখান থেকে যাচ্ছে না। এই যে ফ্লেশি পার্টটা, এই মানে এই যে স্ট্রঙ্গার শীট যেটা, এই শীটটাই কিন্তু আস্তে 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 যে একটা টেন্ডন তৈরি করছে। এখানেই দেখেন, এটা হচ্ছে মায়োফাইব্রিল, এটা হচ্ছে মাসেল ফাইবার। মাসেল ফাইবার গুলো মিলে একটা আবরণ দিয়ে আবৃত হলো না ফেসিকল, ফেসিকল গুলো একসাথে আর একটা টাফ ব্যান্ড দ্বারা আবৃত হলো, এটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। তাই না? হ্যাঁ, এপিমাইসিয়াম। ঠিক আছে, এপিমাইসিয়াম। এই এপিমাইসিয়ামটা পরে যে আবার টেন্ডন তৈরি করছে, যে টেন্ডন, টেন্ডনে তাইলে কি আছে, শুধুমাত্র এপিমাইসিয়াম আছে। এই যে মাসেল, এইটা হচ্ছে এপিমাইসিয়াম দিয়ে টেন্ডন তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে ফেসিকল। হ্যাঁ, এগুলো হচ্ছে নিউক্লিয়াস এবং মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল থেকে এটা মাসেল ফাইবার, মাসেল ফাইবার থেকে ফেসিকল, ফেসিকল থেকে আমাদের তৈরি হচ্ছে মাসেল বাল্ক তৈরি করছে, এবং সেখান থেকে তৈরি হচ্ছে টেন্ডন। এখন আসেন আল্ট্রা স্ট্রাকচার অফ মায়োফাইব্রিল। হ্যাঁ, এই যে স্ট্রাকচার যেটা আমরা মাসেল ফাইবার গুলো,
মাসেল ফাইবার তো একটা সেল, এই মাসেল ফাইবারের ভিতরে থাকে অনেকগুলো মায়োফাইব্রিল। এটা হচ্ছে আল্ট্রা স্ট্রাকচারাল ইউনিট অফ মাসেল। তাহলে স্ট্রাকচারাল ইউনিট অফ মাসেল হচ্ছে মাসেল ফাইবার। আর মাসেল ফাইবারের মধ্যে আছে হচ্ছে মায়োফাইব্রিল, যেগুলো হচ্ছে আল্ট্রা স্ট্রাকচারাল ইউনিট। তো আমরা একটু দেখে আসি। এই যে এটা হচ্ছে মায়োফাইব্রিল, একটা জেড ব্যান্ড, এই যে জিগজ্যাগ ব্যান্ড যেটাকে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে জেড ব্যান্ড। এই আরেকটা জেড ব্যান্ড, এই একটা জেড ব্যান্ড থেকে আরেকটা জেড ব্যান্ড পর্যন্ত একটা পর্দা দিয়ে আবৃত থাকছে, এটার নাম হচ্ছে সার্কোমিয়ার। এটাই মূলত একটা মায়োফাইব্রিলের বেসিক ইউনিট। একটা মায়োফাইব্রিলের বেসিক ইউনিট কোনটা? এই যে সার্কোমিয়ার, যেটা সার্কোমিয়ার। এই সার্কোমিয়ারের ভিতরে কি থাকছে? একটা জেড ব্যান্ড থাকছে, দুই পাশে দুইটা জেড ব্যান্ড দিয়ে এটা বাউন্ডারি হচ্ছে, মাঝখানে একটা এম লাইন থাকছে। এরপরে দেখেন আর একটু ভিতরে আমরা চলে গেলে, এটা ভিতরে যদি চলে যাই, সরি, এই যে এটা হচ্ছে সার্কোমিয়ার, এটা হচ্ছে জেড জেড লাইন, এটা আরেকটা জেড লাইন, ঠিক আছে। তো এরপরে দেখেন দুই ধরনের প্রোটিন আছে, এইগুলো হচ্ছে বলা হচ্ছে অ্যাক্টিন ফাইবার, আর এখানে যেগুলো আছে এটা হচ্ছে মায়োসিন ফাইবার। মায়োসিন ফাইবারটা জেড ব্যান্ডের সাথে একটা টাফ ব্যান্ড দিয়ে আটকানো আছে, এটার নাম হচ্ছে টিটিন। এই যে টিটিন, এই টিটিন দিয়ে মায়োসিনটা আটকানো আছে, আর অ্যাক্টিনটা কিন্তু ওপেনলি সে জেড ব্যান্ডের সাথে লাগানো আছে। এখন কি হয়, এই অ্যাক্টিন মায়োসিন ক্রস ওভারের মাধ্যমে এভাবে আছে, এভাবে ক্রস ওভারের মাধ্যমে কন্ট্রাকশন হয়, আবার ক্রস ওভার ছাড়া গেলে রিল্যাক্সেশন হয়। এর মাঝখানে আছে হচ্ছে এইচ জোন। তো এইটা খুবই ইম্পর্টেন্ট এই কথাগুলো, এবং কিভাবে কন্ট্রাকশনটা হচ্ছে সেটা আমরা দেখব। এই কন্ট্রাকশনটাই কিন্তু পরীক্ষায় বারবার আসবে, এবং প্রতিবারই এখান থেকে প্রায় একটা বা দুইটা প্রশ্ন আসে এই ছোট জায়গা থেকে। তো দেখেন, a muscle fiber made up of individual cell called muscle, a muscle is made up of individual cell, যেটাকে muscle fiber বলি। Longitudinally within the muscle fiber there are bundles of myofibril, bundles, myofibril অনেকগুলো বান্ডেল থাকে। myofibril can be subdivided into individual sarcomere। তাহলে মাসেল ফাইবার হচ্ছে আমাদের সেলের একক, মাসেল ফাইবার থেকে আমরা পাচ্ছি বান্ডেলস অফ মায়োফাইব্রিলস, মায়োফাইব্রিলস এর ভিতরে যে আমরা পাচ্ছি সার্কোমিয়ার। সার্কোমিয়ার ইজ ডিমার্কেটেড বাই জেড লাইনস, দুইটা জেড লাইন দিয়ে একটা সার্কোমিয়ার বাউন্ডারি হয়। সার্কোমিয়ারস এর ভিতরে কি কি থাকে? কন্ট্রাকশন কজ নো চেঞ্জ ইন দ্য লেন্থ অফ এ ব্যান্ড। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবে যে কোন ব্যান্ডটাতে কোনো চেঞ্জ হয় না। তাহলে এ ব্যান্ডে চেঞ্জ হয় না, শর্টেনিং অফ আই ব্যান্ড, আই ব্যান্ডে শর্ট হয়, এইচ ব্যান্ডটা শর্ট হয়, কিন্তু এ ব্যান্ডের কোনো চেঞ্জ হয় না। টিটিন অ্যানকোর্স মায়োসিন and is an important component of elasticity। তাহলে মায়োসিনটাকে অ্যানকর করতেছে কে? টিটিন, সেটা আমরা একটু আগেই দেখেছি। আমরা এখন আরেকটু দেখি, তাহলে কি বললো? এটা হচ্ছে এ ব্যান্ড। এ ব্যান্ড হচ্ছে কি একটা টিটিন থেকে আরেকটা টিটিন পর্যন্ত, এটা হচ্ছে এ ব্যান্ড। এইচ জোন কি? এই যে মাঝখানের যে যেটা নন ওভারল্যাপ জোন, এটার নাম হচ্ছে এইচ জোন। আর আই ব্যান্ড কোনটা? আই ব্যান্ড হচ্ছে টিটিন এবং অ্যাক্টিন, যেখানে কোনো মায়োসিন নেই, শুধুমাত্র অ্যাক্টিন আছে এবং টিটিন আছে, সেই ধরনের আই ব্যান্ড। এখন যখন কন্ট্রাকশন হবে তখন কি হবে? এই যে মাঝখানের যে নন ওভারল্যাপিং জোন আছে, হ্যাঁ, ধরেন এইটা আর এইটা, তাহলে মাঝখানের যে নন ওভারল্যাপিং জোন আছে, যেখানে ওভারল্যাপ হয়নি, হ্যাঁ, যেখানে ওভারল্যাপ হয়নি, সেটা হচ্ছে এইচ জোন। তারপরে ওভারল্যাপ হইলো, হ্যাঁ, তাহলে এই জোনটা কি হইলো? এই জোনটা ছোট হয়ে গেল, নন ওভারল্যাপিং জোনটা ছোট হয়ে গেল, তাহলে কন্ট্রাকশন হইলো। কিন্তু অ্যাক্টিন যে এ ব্যান্ড, যেটা এ ব্যান্ডের কিন্তু চেঞ্জ হবে না। এই যে কন্ট্রাকটাইল ইউনিট আছে টিটিন, এই টিটিনটা কিন্তু সংকুচিত হয়ে যাবে, তাহলে আই ব্যান্ডটা সেখানে সংকুচিত হয়ে যাবে, কিন্তু এ ব্যান্ডটার কিছু হবে না, কারণ এ ব্যান্ড হচ্ছে টিটিন, এই যে মায়োসিনের লেন্থ, মায়োসিন কিন্তু নিজে কন্ট্রাকশন করবে না, বা অ্যাক্টিনও কিন্তু নিজে কন্ট্রাকশন করবে না। তাদের ওভারল্যাপিংটা বাড়ানোর মাধ্যমে কন্ট্রাকশন হবে, ওভারল্যাপিংটা কমানোর মাধ্যমে কন্ট্রাকশনটা কমে যাবে। এই মূলত বিষয়। তাহলে আমরা কি জানলাম? এ ব্যান্ডটা কন্ট্রাকশন হবে না,
কিন্তু এইচ জোনটা যখন কন্ট্রাক্টেড অবস্থায় কন্ট্রাকশন হবে, আই আই ব্যান্ডটা কন্ট্রাকশন হবে। এখন আসেন এই কন্ট্রাকশনের টোটাল বিষয়টা নিয়ে আমরা একটু পড়ি। দেখেন এইখানে কি আছে, টি টিউবিউলস নামে একটা জিনিস আছে, আর এটা হচ্ছে টার্মিনাল সিস্টার্ন নামে একটা জিনিস আছে। এটা কোথায় আছে? এটা হচ্ছে সার্কোলেমা। সার্কোলেমা যেটা আমরা একটু আগে আল্ট্রা স্ট্রাকচারে দেখলাম, এইটা হচ্ছে সার্কোমিয়ার। সার্কোমিয়ারের উপরে সরি, আমাদের যে মাসেল ফাইবারের উপরে যে লেয়ারটা থাকে সেটার নাম হচ্ছে সার্কোলেমা। তো এই সার্কোলেমার ভিতরে কি থাকছে? টি টিউবিউল। এই যে এটা এটা হচ্ছে টি টিউবিউল। আর আরেকটা কি থাকছে? এই যে টার্মিনাল সিস্টাম। তো টি টিউবিউল একটা ইলেকট্রিক্যালি অ্যাক্টিভ একটা টিস্যু। সে কি করে, যখন এই যে আমাদের এটা হচ্ছে একটা মোটর ইউনিট, এটা হচ্ছে একটা মোটর ইউনিট, এই মোটর ইউনিটে কি হয়, নার্ভের সিগন্যাল গুলো আসে। এই নার্ভের সিগন্যাল গুলো এসে এরা কি করে, এই যে টি টিউবিউল বরাবর এখানে ইলেকট্রিসিটিটা বেশি যায়, টি টিউবিউল বরাবর ইলেকট্রিসিটি যায়। আর এই যে টার্মিনাল সিস্টেম, টার্মিনাল সিস্টেমের ভিতরে থাকে ক্যালসিয়াম। এখন যখন ইলেকট্রিসিটিটা এই টার্মিনাল সিস্টেমে যায়, তখন টার্মিনাল সিস্টেম থেকে ক্যালসিয়াম রিলিজ হয়ে যায়। এইটুকু হচ্ছে আমাদের টি টিউবিউল টার্মিনাল সিস্টেমের কাজ। এরপরে আমাদের চলে যাবে এই যে ফাংশনাল প্রোটিনস অফ সার্কোমিয়ার। এইটার কাজ তখন শুরু হবে। দেখেন ফাংশনাল প্রোটিনের ভিতরে দুই ধরনের প্রোটিন আছে, একটা হচ্ছে থিন ফিলামেন্ট আর একটা হচ্ছে থিক ফিলামেন্ট। থিক ফিলামেন্ট হচ্ছে মায়োসিন, এটা ডাবল হেডেড। এটার ভিতরে কিন্তু এটিপি থাকে, এবং এটাই কিন্তু অ্যাক্টিনটাকে স্লিপ করে, এভাবে 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 ধাক্কা দিয়ে দিয়ে ভিতরে ঢুকায় বা ধাক্কা দিয়ে সে বাইরে ঢুকায়। এখন এই যে প্রোটিন গুলো আছে থিন ফিলামেন্ট, তার ভিতরে আছে অ্যাক্টিন, তারপর হচ্ছে ট্রোপোমাইসিন, ট্রোপোনিন। ট্রোপোনিন আবার তিন রকম, একটা হচ্ছে ট্রোপোনিন টি যেটা ট্রোপোমাইসিনের সাথে লাগে, ট্রোপোনিন আই যেটা ইনহিবিট করে মায়োসিন বাইন্ডিং টু অ্যাক্টিন, যেটা ট্রোপোনিন আইটা কি করে, মায়োসিনকে, এই যে মায়োসিনকে অ্যাক্টিনের সাথে বাইন্ড হতে দেয় না। মায়োসিন অ্যাক্টিনের সাথে যত সময় বাইন্ড না হবে তত সময় কিন্তু মাসেলের কন্ট্রাকশন হবে না। ট্রোপোনিন সি কি করে, ট্রোপোনিন সিটা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে। এখন এই যে নরমালি কি হচ্ছে, নরমালি হচ্ছে যখন একটা মাসেল কন্ট্রাকশন হচ্ছে না তখন কি হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে যে আমাদের ডাবল হেডেড সেই মায়োসিন। এই মায়োসিনের হেডের ভিতরে এটিপি থাকে, কিন্তু মায়োসিনটা কোথায় লাগবে, অ্যাক্টিনের গায়ে লাগবে। এই যে অ্যাক্টিন, এই যে হলুদ হলুদ গুলো যেগুলো দেখানো হয়েছে এগুলো অ্যাক্টিন। অ্যাক্টিনের একটা বাইন্ডিং সাইট আছে যেখানে মায়োসিনের লাগার কথা, কিন্তু অ্যাক্টিনের সাথে অলরেডি ট্রোপোমাইসিন লাগানো অবস্থায় আছে যখন রেস্টিং অবস্থায়। তখন কি হচ্ছে, এই যে ট্রোপোনিন আইটা তখন অ্যাক্টিভ, ট্রোপোনিন আইটা অ্যাক্টিভ এবং সিটা তখন ইনঅ্যাক্টিভ থাকছে। এরপরে যখন আমাদের ক্যালসিয়ামটা রিলিজ হচ্ছে এই যে টার্মিনাল সিস্টার্ন থেকে, এই ক্যালসিয়ামটা যে কি করছে, ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করছে। ট্রোপোনিন সি এর সাথে যখন বাইন্ড হচ্ছে তখন ট্রোপোনিন সি তখন যে এই যে ট্রোপোমাইসিন যেটা, ঠিক আছে, যেটা সরি ট্রোপোমাইসিন, হ্যাঁ এটা কি, হ্যাঁ এই যে ট্রোপোমাইসিন যেটা, এই ট্রোপোমাইসিনের সাথে আমাদের এই যে ট্রোপোনিন টি, এই ট্রোপোনিন টিটাকে সে স্টিমুলেট করছে যে তুমি এখন ট্রোপোমাইসিনের সাথে গিয়ে বাইন্ড করো। তখন ট্রোপোনিন টিটা ট্রোপোমাইসিনের সাথে বাইন্ড করছে, ফলে অ্যাক্টিনের তখন যে বাইন্ডিং সাইটটা, অ্যাক্টিভ বাইন্ডিং সাইট, সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, কারণ ট্রোপোমাইসিনের সাথে তার তখন আর বাইন্ডিং নাই, সে তখন সিঙ্গেল হয়ে গিয়েছে। তো সে যখন এখন সিঙ্গেল, তখন সে কিন্তু মায়োসিনের সাথে বাইন্ড করছে, এবং মায়োসিন তখন যখন বাইন্ড হচ্ছে তখন কি হচ্ছে, মায়োসিন থেকে একটা এই যে হেড থেকে, মায়োসিনের হেড থেকে এখনো এটিপি রিলিজ হচ্ছে এবং সেই এটিপির প্রভাবে তাকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। আমরা একটু ভিডিও দেখবো, ভিডিও দেখলে সব বোঝা যাবে এগিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এখানে স্কেলেটাল মাসেলের টাইপ বলা আছে, এগুলো একটু আগে আমরা আলোচনা করছি। তো এখন এই যে ফিজিওলজি অফ মাসেল কন্ট্রাকশন, এটা মোটামুটি আমরা আলোচনা করেছি। তো এই লাইনগুলো ইম্পর্টেন্ট। ডিউরিং মাসেল রেস্ট কি হয়, দ্য ফিলামেন্টস ওভারল্যাপ, দ্য এ ব্যান্ড রানস দ্য লেন্থ অফ থিক মাসেল ফিলামেন্ট, ইট হ্যাজ কন্টিনিউয়াস ওভারল্যাপ এক্সেপ্ট ইটস সেন্টার। এই জোনে সে
থাকে না। আই ব্যান্ড ইজ কম্পোজড অফ থিন, আচ্ছা এগুলো আমাদের আসলে আগেই জানা আছে, এগুলো নিয়ে কথা নাই। পরের প্যারাটা পড়ি, থিক অ্যান্ড থিন ফিলামেন্ট আর লিঙ্ক টু ওয়ান অ্যানাদার ভায়া ক্রস ব্রিজ দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য মায়োসিন মলিকুল। মায়োসিন মলিকুলের মাধ্যমে একটা ক্রস ব্রিজ হয়। ডিউরিং মাসেল কন্ট্রাকশন ইনক্রিজ অ্যামাউন্ট অফ মায়োসিন ওভারল্যাপ ইজ অবজার্ভড। ইনক্রিজ অ্যামাউন্ট অফ মায়োসিন ওভারল্যাপ হয়, তখন কি হয়, মাসেলটা শর্টেন, তখন মাসেলটা শর্টেন হয়। কন্ট্রাকশন রেজাল্ট ইন জেট লাইন অ্যাপ্রোচ ইচ আদার, জেট লাইনটা একে অপরের কাছাকাছি চলে আসে এবং এইচ ব্যান্ড আই ব্যান্ড সিঙ্ক হয়, কিন্তু এ ব্যান্ড কিন্তু স্বাভাবিক থাকে। এই কথাটা বারবার মনে রাখবেন, এ ব্যান্ড কিন্তু কন্ট্রাকশন হয় না, এটা পরীক্ষায় আসে। এখানে আমরা ছবিতে দেখি, এই যে আই ব্যান্ডটা এখানে কন্ট্রাকশন হয়ে গেছে, হ্যাঁ। তারপরে এইচ জোন দেখেন, এটা হচ্ছে রেস্টিং কন্ট্রাকশন, এটা হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশনের সময় কিন্তু এইচ জোন ছোট হয়ে গেছে, কিন্তু এ ব্যান্ড যেটা সেটা কিন্তু সবসময়ই একই আছে। এখানে দেখেন, দেখানোর চেষ্টা করা হচ্ছে যে কন্ট্রাকশনটা কিভাবে হচ্ছে। এই যে এইটা দেখেন, এটা হচ্ছে, আমরা একটু এটা মার্কার নিই, হ্যাঁ লেজার পয়েন্টার। এই যে এটা হচ্ছে মায়োসিনের হেড, ঠিক আছে। আর এটা হচ্ছে থিন ফিলামেন্টস গুলো, এই লাল লাল যেগুলো, লাল গুলো হচ্ছে অ্যাক্টিন, এই হলুদটা হচ্ছে ট্রোপোমাইসিন, ট্রোপোমাইসিন, ঠিক আছে। এখন এরকম এটার সাথে লাগানো ছিল। এখন কি হচ্ছে, এই যে সার্কোমিয়ার থেকে ক্যালসিয়াম আয়ন গুলো আসতেছে। এই যে ক্যালসিয়াম, ওই যে আমরা বললাম যে মোটর ইউনিটে ইলেকট্রিসিটি আসলো, সেটা টি টিউবিউলে গেল, টি টিউবিউল থেকে সেটা টার্মিনাল সিস্টার্নে গেল, টার্মিনাল সিস্টার্ন থেকে এই ক্যালসিয়াম গুলো রিলিজ হলো। ক্যালসিয়াম গুলো রিলিজ হওয়ার পরে এগুলো কি করছে, এগুলো এসে এই যে ক্যালসিয়ামটা মানে ক্যালসিয়ামটা ট্রোপোনিন সি এর সাথে লাগছে, যে ট্রোপোনিন সি এর সাথে লাগার পরে অ্যাক্টিনের যে বাইন্ডিং সাইট সেটাকে ওপেন করে দিচ্ছে। ওপেন করে দিলে এখন এটিপির সাথে এখন সে কি করছে, এই যে আমাদের মায়োসিনের হেডটা এর সাথে লাগছে, এডিপি থেকে এটিপি হচ্ছে এবং সেখানে একটা স্টক হচ্ছে, এইভাবে বাইরে ছিল সেখান থেকে এই যে ভিতরের দিকে নিয়ে আসছে, বাইরে ছিল ভিতরের দিকে নিয়ে আসছে। এর ফলে কি হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে। তো আমরা এখন একটা ভিডিও দেখব, ভিডিও দেখলে আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে, হ্যাঁ, যে আমাদের মাসেল কন্ট্রাকশনটা কিভাবে হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, আমরা ভিডিওটা দেখবো এখন। You use muscles every day to do activities. This woman is. একটু বলেন, আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে? ভিডিওটা কি দেখা যাচ্ছে? যারা আছেন একটু রেসপন্স করেন। ভিডিও দেখা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে, কিন্তু শব্দ আসছে না। আচ্ছা, শব্দ আমি সাউন্ড বন্ধ করে দিছি, এখন এখন আসবে। এখন আসতেছে শব্দ? জি ভাইয়া। আচ্ছা। Your cardiac and smooth muscle tissues are involuntary. You do not consciously control their actions. Skeletal muscle works under voluntary control. Skeletal muscles are composed of bundles of muscle fibers. Muscle fibers are long cylindrical cells containing several nuclei.
Muscles will contract or relax when they receive signals from the nervous system. A neuromuscular junction is the site of the signal exchange. This is where the synaptic bulb of an axon terminal and muscle fiber connect. Muscle fibers are composed of many myofibrils. A myofibril contains contractile units called sarcomeres. Sarcomeres run adjacent to one another down the length of the myofibril. Each sarcomere consists of alternating thick and thin protein filaments, giving skeletal muscle its striated appearance. The muscle contracts when these filaments slide past each other. The thick filaments are myosin, which are anchored at the center of the sarcomere, called the M-line. The thin filaments are composed of the protein actin, which are anchored to the Z-lines on the outer edges of the sarcomere. Because the actin filaments are anchored to the Z-lines, the sarcomere shortens from both sides when actin filaments slide along the myosin filaments. Although the action between the filaments is described as sliding, the myosin filament actually pulls the actin along its length. The cross bridges of the myosin filaments attach to the actin filaments and exert force on them to move. This action is known as the sliding filament mechanism of muscle contraction. In this model, the sarcomeres shorten without the thick or thin filaments changing in length. A contraction begins when a bound ATP is hydrolyzed to ADP and inorganic phosphate. This causes the myosin head to extend and can attach to a binding site on actin, forming a cross bridge. An action called the power stroke is triggered, allowing myosin to pull the actin filament toward the M-line, thereby shortening the sarcomere. ADP and inorganic phosphate are released during the power stroke. The myosin remains attached to actin until a new molecule of ATP binds, freeing the myosin to either go through another cycle of binding and more contraction, or remain unattached to allow the muscle to relax. Muscle contractions are controlled by the actions of calcium. The thin actin filaments are associated with regulatory proteins called troponin and tropomyosin. When a muscle is relaxed, tropomyosin blocks the cross-bridge binding sites on actin. When calcium ion levels are high enough and ATP is present, calcium ions bind to the troponin, which displaces tropomyosin, exposing the myosin binding sites on actin. This allows myosin to attach to a binding site on actin, forming a cross bridge. Calcium ions are stored in the sarcoplasmic reticulum and are released in response to signals from the nervous system to contract. Neurotransmitter molecules are released from a neuron and bind to receptors, which depolarizes the membrane of the muscle fiber. The electrical impulse travels down the T tubules and opens calcium stores. Calcium ions flow to the myofibrils, where they trigger a muscle contraction. As the actin and myosin slide along each other, the entire sarcomere shortens as the Z-lines draw closer to the M-line. As the sarcomeres in myofibrils contract, the entire muscle fiber will shorten. When muscle fibers contract in unison, a muscle can produce enough force to move the body, allowing you to take notes. তো আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি যে মাসেল কন্ট্রাকশনটা আসলে বেসিক্যালি কেমন হচ্ছে। এটা এত সুন্দর একটা ভিডিও এটার, যে আমার মনে হয় যে এটার আর কোনো ব্যাখ্যার দরকার হয় না। মূলত হচ্ছে তাহলে কি, আমাদের যখন আমাদের ইম্পালসটা আসছে, তখন এই আমাদের মোটর ইউনিটে যে মোটর ইউনিটে যে ইলেকট্রিসিটিটা প্রবেশ করছে এবং সেখান থেকে সে টি টিউবিউল থেকে সার্কোপ্লাজমিক রেটিকুলামে যাচ্ছে। সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন সে রিলিজ করছে। এই ক্যালসিয়াম আয়নটা যখন রিলিজ হচ্ছে, ক্যালসিয়াম আয়নটা মায়োফাইব্রিলের ভিতরে এসে সে ওই যে ট্রোপোনিন সি এর উপরে যে বসতেছে, ট্রোপোনিন সি এর উপরে যখন বসতেছে, তখন ট্রোপোনিন সিটা অ্যাক্টিভ হয়ে সে ট্রোপোনিন টি ট্রোপোনিন টি কে বলছে যে তুমি ট্রোপোমায়োসিনের সাথে বাইন্ড করো। তখন ট্রোপোনিন টি ট্রোপোমায়োসিনকে সাথে বাইন্ড করছে এবং অ্যাক্টিনের যে অ্যাক্টিভ সাইট সেটাকে
মানে মুক্ত করছে, কারণ অ্যাক্টিন যখন মাসেল রিল্যাক্স থাকে তখন অ্যাক্টিনটা কোথায় থাকে, ট্রোপোমাইসিনের সাথে লাগানো থাকে, এই জন্য অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটটা ওপেন থাকে না, এই জন্য কন্ট্রাকশনটা হয় না। আর যখন কন্ট্রাকশন হয় তখন অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটটা ওপেন হয়ে যায় এবং তখন মায়োসিনের সাথে লেগে কন্ট্রাকশনটা হয়। তো এই মূলত আমাদের মাসেল কন্ট্রাকশনের বিষয় এবং মাসেল ফিজিওলজি বিষয়ক কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি জিজ্ঞাসা করতে পারে। তারপরে আমরা আজকে আরো একটা টপিক পড়বো, সেটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। থেরাপিউটিক এক্সারসাইজ থেকে বেসিক্যালি আমাদের প্রশ্ন খুব কমই আসে, তারপর যেহেতু সিলেবাসে আছে আমাদেরকে অল্প একটু জানতে হবে, যদিও থেরাপিউটিক এক্সারসাইজ আসলে একটা বিশাল টপিক, কিন্তু আমরা যৎসামান্য এখান থেকে একটু জানার চেষ্টা করব, যাতে করে কিছু প্রশ্ন আসলে আমরা অ্যান্সারটা দিতে পারি আর কি। তো থেরাপিউটিক এক্সারসাইজ কি? থেরাপিউটিক এক্সারসাইজ হচ্ছে ইজ এ সিস্টেমেটিক প্ল্যান পারফরমেন্স অফ দ্য বডিলি মুভমেন্ট, postures or physical activity intend to provide a patient with a means to, মানে কি কি দিবে, রেমেডি দিবে অথবা প্রিভেনশন অফ ইম্পেয়ারমেন্ট, সেটা ইম্পেয়ারমেন্টটাকে ভালো করতে পারে অথবা প্রিভেনশন করতে পারবে, ইমপ্রুভ রেস্টোর অর এনহ্যান্স ফিজিক্যাল ফাংশনটাকে এনহ্যান্স করতে পারবে, হেলথ রিলেটেড যে রিস্ক ফ্যাক্টর আছে সেটাকে প্রিভেন্ট করতে পারবে বা অপটিমাইজ করতে পারবে ফাংশনাল হেলথটাকে। এখন বেসিক কিছু কথাবার্তা আছে। ফোর্স কি? ফোর্স হচ্ছে পুশিং অর পুলিং যে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে যে ফোর্স। টেনশন মানে কি? কন্ট্রাকশন ফোর্স অফ দ্য মাসেল, এটাকে বলে টেনশন। টর্ক কি? একটা নির্দিষ্ট এক্সিসের এগেনস্টে যে মুভমেন্টটা, এটার নামই হচ্ছে টর্ক। এখন আসছে তিনটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, একটা হচ্ছে আইসোমেট্রিক, একটা হচ্ছে আইসোটোনিক, আর একটা হচ্ছে আইসোকাইনেটিক। আইসোমেট্রিক মানে কি? সেম মেজারমেন্ট, মানে মেজারমেন্ট সেম থাকবে কিন্তু মাসেল কন্ট্রাকশন হবে। এটা কিভাবে সম্ভব? আমরা যদি কোনো একটা জিনিসকে এগেনস্ট আমরা চাপ দিই, যেমন মাসেলটা সোজা আছে বাইসেপসটা, এখন আমি চাপ দিচ্ছি, তখন দেখবেন যে এগেনস্ট রেজিস্ট্যান্সে চাপ দিলে এখানে কন্ট্রাকশন হচ্ছে, কিন্তু আবার মাসেলের মানে আয়তনের পরিবর্তনও হচ্ছে না, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে না। এটার নাম হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ। আইসোটোনিক মানে কি? সেম টোনিসিটি, মানে একই ওজন নিয়ে যদি আমরা বারবার এরকম করি তাহলে টোনটা কিন্তু সেম থাকবে, এটার নাম হচ্ছে আইসোটোনিক। আর আইসোকাইনেটিক মানে সেম মোশন। এটা সাধারণত একটা মেশিন আছে যেটার নাম হচ্ছে কন্টিনিউয়াস প্যাসিভ মোশন, সিপিএম। এই মেশিন দিয়ে করা হয়, এটা বারবার মুভমেন্ট করে, সেম মোশনে মুভমেন্টটা করায় দেয়, এটার নাম হচ্ছে আইসোকাইনেটিক এক্সারসাইজ। তাহলে আইসোমেট্রিক মানে সেম মেজারমেন্ট, আইসোটোনিক মানে সেম টোন, আইসোকাইনেটিক মানে সেম টাইপ অফ মোশন। এখন আমরা এগুলো বেসিক্যালি একটু পড়ে রাখবেন। অ্যাসপেক্ট অফ ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ ফিজিক্যাল ফাংশন, বেসিক্যালি আমাদের লাগবে হচ্ছে টাইপস গুলো, কি কি ধরনের এক্সারসাইজ আছে, থেরাপিউটিক এক্সারসাইজ কি কি ধরনের আছে। অ্যারোবিক কন্ডিশনিং, মাসেল পারফরমেন্স, স্ট্রেচিং, নিউরোমাসকুলার কন্ট্রোল, পশ্চারাল কন্ট্রোল, ব্যালেন্স এক্সারসাইজ, রিল্যাক্সেশন, ব্রিদিং, টাস্ক স্পেসিফিক ট্রেনিং। এখন একটা জিনিস বুঝতে হবে যে অ্যাক্টিভ এক্সারসাইজ কি, প্যাসিভ কি, অ্যাক্টিভ অ্যাসিস্টেড কি। অ্যাক্টিভ এক্সারসাইজ মানে পেশেন্ট নিজে যে এক্সারসাইজটা করতে পারে, এটার নাম অ্যাক্টিভ। যখন সে নিজে পারে না বা অন্যজন যখন কোনো একটা এক্সারসাইজ করায় দেয়, সেটার নাম হচ্ছে প্যাসিভ। এই দুইটা বিষয় মেইনলি জানা লাগবে, গোলটা একটু পড়ে ফেলবেন। আইসোটোনিক, আইসোমেট্রিক, আইসোকাইনেটিকের পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা বললাম যে আইসোটোনিকের স্পিড কিন্তু ভেরিয়েবল, বিভিন্ন স্পিডে করতে পারে, জয়েন্ট মুভমেন্টটা কিন্তু ভিজিবল মুভমেন্ট, কিন্তু আইসোমেট্রিকে কিন্তু কোনো ভিজিবল জয়েন্ট মুভমেন্ট হয় না, শুধুমাত্র মাসেলের কন্ট্রাকশন হয়, কিন্তু মাসেলের লেন্থের সমস্যা হয় না। আইসোকাইনেটিকে কি? এটা ভিজিবল জয়েন্ট মুভমেন্ট থাকে কিন্তু কনস্ট্যান্ট স্পিড থাকে। আর আইসোটোনিকে কি ছিল? ভ্যারিয়েবল স্পিড। ইসেন্ট্রিক কন্ট্রাকশন, কনসেন্ট্রিক কন্ট্রাকশন। কনসেন্ট্রিক কন্ট্রাকশন মানে যখন একটা মাসেল তার অরিজিনের দিকে কন্ট্রাকশন হবে তখন এটার নাম হচ্ছে ইসেন্ট্রিক, আর যখন অরিজিনের বিপরীতে কন্ট্রাকশন হবে তখন এটার নাম হচ্ছে কনসেন্ট্রিক কন্ট্রাকশন, সরি ইসেন্ট্রিক কন্ট্রাকশন।
অর্থাৎ আমরা এই মাসেলটাকে, এই যে এটা 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 কি, এটা হচ্ছে আমাদের রিস্টের এক্সটেনসর গ্রুপ। তো এখন আমি যদি একটা ওজন নিই, ওজনটা নিয়ে যদি আমি এভাবে করে ধরে রাখি, তাহলে কি হলো, আমার কিন্তু ধরে রাখছে কে, এই যে এক্সটেনসর গ্রুপ। তবে সে কিন্তু এভাবে করেনি, এভাবে কন্ট্রাকশন করেনি, অরিজিনের দিকে করেনি, অরিজিনের এগেনস্টে যে তাকে আমি কন্ট্রাকশন করছি, এটার নাম হচ্ছে ইসেন্ট্রিক। আর যখন অরিজিনের দিকে করবো তখন এটা হচ্ছে কনসেন্ট্রিক। তো এই মূলত আমাদের এক্সারসাইজ সম্পর্কে এইটুকু জানলেই হবে। আইসোটোনিক, আইসোমেট্রিক, আইসোকাইনেটিক, অ্যাক্টিভ এক্সারসাইজ কি, প্যাসিভ এক্সারসাইজ কি, তারপরে হচ্ছে আমাদের ইসেন্ট্রিক কি, কনসেন্ট্রিক কি, এটুকু জানলেই আমাদের মোটামুটি এক্সারসাইজ সম্পর্কে এতটুকু জ্ঞান রাখলেই হবে। এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। তো এই মোটামুটি আজকের আলোচনা। আর আমাদের আরো দুইটা টপিকস যেগুলো আমাদের একটু হাইলাইট আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে, একটা হচ্ছে বডি ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, আর একটা হচ্ছে আর একটা কি জানি, হ্যাঁ, বডি ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, এইটাই আমাদের পড়তে হবে। তো বডি ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সের ফাউন্ডেশন ব্যাচে যে ক্লাসটা হয়েছিল, এইটাই মূলত এখানের সাথে আমাদের খুব একটা বেশি ডিফারেন্স নাই। আমাদের মোটামুটি পুরা ইলেকট্রোলাইট ব্যালেন্স, বডি ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সের পুরো চ্যাপ্টারটাই আমাদের পড়তে হবে। তারপর আমরা রিহ্যাব 8 থেকে আপনাদেরকে একটু জিনিসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন, বডি ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সে আমাদের এই যে জেনেসিসের শীট বা রিহ্যাব 8 ফলো করতে হবে, তার পাশাপাশি কিন্তু আমাদেরকে ওই যে আমাদের রডডির যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে সলভ করতে হবে। এই যে ফ্লুইড কম্পার্টমেন্ট অফ দ্য বডি, এখানে যে ফ্লুইডের হিসাবটা আছে, টোটাল বডি ফ্লুইড কত, এক্সট্রা সেলুলার, ইন্টারসেলুলার, এগুলো 5 স্টার। এবং বেসিক্যালি ফ্লুইড ইন পটেনশিয়াল স্পেস বলতে কি বোঝায়, এগুলো 5 স্টার। এরপরে এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড কতটুকু কি আছে এখানে সুন্দর করে বলা আছে, এটা 5 স্টার। ট্রান্সসেলুলার ফ্লুইড বলতে কি বোঝায়, এটা 3 স্টার। ট্রান্সসেলুলার ফ্লুইডস আর, আচ্ছা, কনস্টিটিউয়েন্টস অফ বডি ফ্লুইড, এখানে আমাদের মেইনলি কোনটা ইন্টারসেলুলারে বেশি, কোনটা এক্সট্রা সেলুলারে বেশি, সেগুলো জানতে হবে। আর যদি পারেন মিলিমোল গুলো খুব ভালোভাবে পড়ে ফেলতে পারলে ভালো।
ঠিক আছে। ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইটস প্রেজেন্ট ইন ইসিএফ এন্ড আইসিএফ, একই কথা। এই যে ইসিএফ আইসিএফ এর পার্থক্য, এটা 5 স্টার। ইসিএফ আইসিএফ এর পার্থক্য 5 স্টার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায়ই আসে। ইসিএফ আইসিএফ এর পার্থক্য 5 স্টার। ওয়াটার টার্নওভারটা ডাবল স্টার। ডিসঅর্ডার অফ ওয়াটার ব্যালেন্স, আইসোটেনিক হাইপোভলিউমিয়া, হাইপারটোনিক হাইপোভলিউমিয়া, এগুলো দেওয়া আছে, এগুলো 3 স্টার। আচ্ছা, রেগুলেশন অফ বডি ওয়াটার কন্টেন্ট এন্ড অসমোলারিটি, রেগুলেশনের যে বিষয়গুলো আছে এটা ডাবল স্টার দিয়ে পড়বেন, এটা খুব একটা বেশি আমাদের পরীক্ষায় আসে না। মেকানিজম গুলোর নাম জানতে হবে, ডাবল স্টার। আচ্ছা, ফিজিওলজিক রেসপন্স টু হাইপোভলিউমিয়া, ডাবল স্টার। প্লাজমা অসমোলারিটি, এটা 1 স্টার, খুব একটা আসবে না। এখানে আইভি ফ্লুইড গুলো দেয়া আছে, এটা ট্রিপল স্টার। হাইপারটোনিক হাইপোটোনিক আইসোটোনিক সলিউশন, এটা 5 স্টার। এই যে বায়োকেমিক্যাল কনসিকুয়েন্স অফ ইন্ট্রাভেনাস ফ্লুইড ইনফিউশন, এটা 5 স্টার। অসমো রেগুলেশন এন্ড ভলিউম রেগুলেশন, এটা 3 স্টার। এটাও কিন্তু পরীক্ষায় মানে ডেপথ থেকে এটা চলে আসে। ম্যানিফেস্টেশনস অফ ডিসঅর্ডার অফ ওয়াটার ইলেক্ট্রোলাইট অ্যাসিড বেস ডিসঅর্ডার, এটাও 5 স্টার। কম্পেনসেটরি রিঅ্যাকশনস, খুবই 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 ইম্পর্টেন্ট। কম্পেনসেটরি রিঅ্যাকশন 5 স্টার। ইলেকট্রোলাইট ব্যালেন্স, এখানে ফাংশন অফ ইলেকট্রোলাইট 3 স্টার। ফান্ডামেন্টাল টিপস যেটা আছে, এখানে কিছু টিপস দেওয়া আছে সুন্দর সুন্দর, এটা 3 স্টার। পটাশিয়াম, এগুলো কিন্তু লাগবে, যে ভিতরে কতটুকু সেরাম লেভেল কি, এই কথাটুকু অবশ্যই পড়বেন, 5 স্টার। ফাংশন অফ পটাশিয়াম 5 স্টার। পটাশিয়াম কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হাইপোক্যালেমিয়া খুবই 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 ইম্পর্টেন্ট। এখানে আমাদের হাইপোক্যালেমিয়ার কজ কি, রেগুলেশন কি, এগুলো সব 5 স্টার, সবগুলো 5 স্টার। এখান থেকে প্রায় প্রশ্ন আসে। কনসিকুয়েন্স, হাইপোক্যালেমিয়ার কনসিকুয়েন্স কি, হ্যাঁ, তারপরে হাইপার ক্যালেমিয়াও একই, কজ কি, তারপরে এটা ক্লিনিক্যাল ফিচার কি, কনসিকুয়েন্স কি, ট্রিটমেন্ট কি, এগুলো সবই 5 স্টার। তাহলে পটাশিয়ামের বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। সোডিয়ামের বিষয়টা 4 স্টার, পটাশিয়ামের বিষয়টা 5 স্টার। সোডিয়ামের বিষয়টা আমরা এখান থেকে পড়বো, হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া, এগুলো পড়ে ফেললাম, এটা 4 স্টার। র্যাপিড কারেকশন করলে কি হবে, এগুলো আমরা পড়ে ফেলবো, 4 স্টার। ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা আমরা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসের বিষয়টা আমরা জানবো, নরমাল ক্যালসিয়াম রেঞ্জ কত, তারপরে প্লাস মাইনাস ক্যালসিয়াম কন্ট্রোল ফলোইং ফিজিওলজিক্যাল প্রসেস, কি কি ফিজিওলজিক্যাল প্রসেস ক্যালসিয়াম দ্বারা রেগুলেশন হয়, 5 স্টার। কজেস অফ হাইপার ক্যালসিমিয়া, 5 স্টার। কজেস অফ, সরি এটা ইয়া হবে, হাইলাইট হবে, কজেস অফ হাইপোক্যালসিমিয়া, সেটাও কিন্তু 5 স্টার। খুবই ইম্পর্টেন্ট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, ওটা ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হাইপোক্যালসিমিয়া, কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে বা কজ কি, 3 স্টার। ম্যাগনেসিয়ামটা আমরা পড়বো ডাবল স্টার দিয়ে। ফসফেটটা আমরা পড়বো 1 স্টার দিয়ে, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। ইসিজি চেঞ্জেস ইন ইলেকট্রো লাইট অ্যাবনর্মালিটি, এটা 5 স্টার, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ, 5 স্টার। এসআইএডিএস খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, 5 স্টার। অ্যাসিড বেস ব্যালেন্স, এটা আমরা অ্যাসিড বেস ব্যালেন্সটা আমরা পড়ে রাখবো, অত ইম্পর্টেন্ট না, 3 স্টার দিয়ে পড়বো আর কি। এখানে কিছু বিষয় আছে, 3 স্টার দিয়ে পড়বো। এবং কম্পেনসেটেড কোনটা, বেসিক্যালি আমাদের জানতে হবে ইয়া রেসপিরেটরি অ্যালকালিসিস, বডি বাফার সিস্টেম কি কি আছে, হ্যাঁ, এগুলো আমরা 3 স্টার, এগুলো 3 স্টার দিয়ে পড়বো আমরা এই বিষয়গুলো। আমরা একটু আগায় যাই। এই যে অ্যাসিড বেস ডিসঅর্ডার, কি কি ডিসঅর্ডার আছে, 4 ধরনের ডিসঅর্ডার আছে। এই 4 ধরনের ডিসঅর্ডারের প্রাইমারি ডিফেক্ট কি, কিভাবে আমরা নির্ধারণ করব, এটা এবিজি দেখে কিভাবে আমরা নির্ধারণ করব, এটা একটু পরে আছে।
আমরা সেখানে চলে যাই। এগুলো আমাদের এই সবগুলোই আমাদের পড়তে হবে। রেসপিরেটরি অ্যালকালোসিস, এই যে এখানে আসে অ্যাসিড বেস ডিসঅর্ডার কম্পেনসেশন এন্ড কারেকশন ইন টেবুলেটেড ফর্ম, এটা 5 স্টার। উপরের গুলোও পড়বেন, এইগুলো বেসিক। প্রিন্সিপাল প্যাটার্ন 5 স্টার, এটা এই যে এক্সাম্পল গুলো, এগুলো খুব সুন্দরভাবে ক্লাসে, যেটা ফাউন্ডেশন ব্যাচের ক্লাসে বলছে যে কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস কিভাবে বুঝবেন, শুধু মেটাবলিক অ্যাসিডোসিস কিভাবে বুঝবেন, শুধু রেসপিরেটরি অ্যালকালোসিস কিভাবে বুঝবেন, কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস কিভাবে বুঝবেন, এই বিষয়গুলো কিন্তু ফাউন্ডেশন ব্যাচে ক্লাসে বলা হয়েছে। এইগুলো আপনারা একটু খুব সুন্দর করে এখান থেকে পড়ে ফেলবেন। তো এই মোটামুটি অ্যাসিড বেস ডিসঅর্ডার। অ্যানায়ন গ্যাপ, এরপরে আসেন অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপটা 5 স্টার ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। অর্থাৎ অ্যাসিড বেস ডিসঅর্ডার এটা এবং আমাদের যে ইলেকট্রোলাইট ব্যালেন্স, এই দুইটা চ্যাপ্টার কিন্তু আমাদের খুব 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 ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আর ইলেকট্রোলাইটের ভিতরে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। সোডিয়ামটাও তুলনামূলক ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম, ফসফেট এইগুলো একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। তো এই মূলত ছিল আজকের ক্লাসের টপিক গুলো। কারোর কোনো প্রশ্ন থাকলে, কোনো বিষয় জানার থাকলে আস্ক করতে পারেন। আমরা 2 মিনিট আপনাদের জন্য ফ্লোর ছেড়ে দিলাম, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করেন, এরপরে আমরা অ্যান্সার দিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের তো মানে এটা হলো অফিসিয়ালি ক্লাস শেষ। আহ তাহলে কি আমাদের ওই যে কিছু ফিজিওলজি টপিকস আছে ওইগুলা কি পরে কি ক্লাস হবে ওইগুলা? কোন ফিজিওলজি যেমন জানো? ওই যে সিবিএস এসব না, কিছু আছে। সিবিএস এর ক্লাস আপনার তো এখানে কেন হবে? না মানে ক্লাস মানে যে এরকম যে ইম্পর্টেন্ট কোন টপিকস গুলা এগুলা জানার জন্য। ও, ইম্পর্টেন্ট, ওটা ওটা সিবিএস তো সিবিএস আসলে আমাদের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। এটা আমাদের এখান থেকে তো প্রশ্ন খুব একটা বেশি আসে না আর কি। হ্যাঁ, এই আর কি। তো সেজন্য আমরা আসলে এটা বলি না। সিবিএস রেনাল থেকে আমাদের রেনাল কি ইম্পর্টেন্ট ভাই? রেয়ার কোশ্চেন আসে সিবিএস থেকে। হ্যাঁ, ও, খুব রেয়ার। রেনাল রেনাল সিস্টেম। রেনাল সিস্টেম ফিজিওলজি। জি ভাই। রেনাল ফিজিওলজি থেকেও আসলে তেমন কোনো প্রশ্ন আসে না। এগুলো আমাদের খুব একটা বেশি পড়া লাগে না, রেনাল ফিজিওলজি। নার্ভাস ফিজিওলজিটা এবং হচ্ছে যে বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট ব্যালেন্স, অ্যাসিড বেস ব্যালেন্স, এইগুলো স্পোর্টস ফিজিওলজি, মাসেল ফিজিওলজি, এগুলো থেকেই আমাদের বেসিক্যালি প্রশ্ন আসে। সিবিএস, তারপরে রেসপিরেটরি, তারপরে জিআইটি ফিজিওলজি, এগুলো থেকে আমাদের আসলে ওইরকম প্রশ্ন আসে। জি ভাই। আচ্ছা, অন্য অন্য ফিজিওলজির কোনো টপিকসই ওইভাবে বলা হয়নি, তাই তো? এটা জি জি বলতেছেন সিবিএস, তারপর রেসপিরেটরি, এগুলো কোনোটাই তো বলা হয়নি, তাই? ভাই। জি হ্যাঁ, জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এইটা আমরা আর এটার জন্য আসলে আলাদা ক্লাস দরকার নেই, কারণ হচ্ছে এটা খুবই অল্প প্রশ্ন আসবে এখান থেকে। কোনো কোনো বার আসে, কোনো কোনো বার আসে না। আমরা এটা আপনাকে মানে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস এর একটা লিস্ট দিয়েছি। হ্যাঁ, এটা এটা পেয়েছেন ইম্পর্টেন্ট টপিকস এর লিস্টটা? না ভাই এটা তো এখনো পাওয়া হয়নি। আপনাকে এর আগে ক্লাসে বলছেন, আপনি বলছিলেন পরে দিবেন। ও আগে আচ্ছা, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট টপিকস এর লিস্টটা আমরা এটা আমাদের তৈরি করাই আছে, আমরা দিয়ে দিব আপনাকে। এটা তৈরি করা আছে। এটা আপনাকে আজকেই আমরা ক্লাস শেষ করে দেখি যদি পাই, আমরা আজকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আহ, ওইটা আরেকটা থেকে কোশ্চেন ভাই, হ্যাঁ যে বলো। আমরা ভাই কয়েকজন মানে বলছিলাম যে আমাদের SWD MWD ওই ওই ক্লাসটা একটু ভাই মানে কিছুটা যদি শর্টে রিভিউ করা যেত ভাই তাহলে ভালো। আচ্ছা, এসডব্লিউডি এমডব্লিউডি। সেকেন্ড ক্লাস ভাই যে হিস্টোলজি ইমিউনোলজি ওইগুলো ভাই একটু শর্টে। এসডব্লিউডি এমডব্লিউডি আর কি? আর ভাই মানে সেকেন্ড ক্লাসটা ভাই এই যে সেকেন্ড। হিস্টোলজি থোরাক্স এগুলা ভাই একটু মানে আচ্ছা, এসডব্লিউডি এমডব্লিউডি, হিস্টোলজি, থোরাক্স, আর ইমিউনোলজি হচ্ছে একসাথে ভাই হ্যাঁ, ওইগুলো সব আর হচ্ছে একসাথে। ফিজিওলজির
যে নন ইম্পর্টেন্ট টপিক গুলো যেগুলো জি আছে সেগুলো, তাই তো? জি ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা আহ, এটা এটাকে ক্লাসের অ্যারেঞ্জ করব এটার জন্য, ঠিক আছে? জি জি, থ্যাংক আর ইউ। কোনো টপিকস কি আছে, মানে যেটার উপরে টাচ করা প্রয়োজন, এরকম কি আর কোনোটা আছে আপনাদের রিভিউ করা প্রয়োজন? মোটামুটি বাকিগুলো। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা আর একটা ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করব, ঠিক আছে? আর আমার নাম্বার তো আছে, যদি ভুলে যায় একটু কাইন্ডলি আমাকে আবার একটু মনে করাই দিবেন। নাম্বার আছে না আমার? জি ভাই, ঠিক আছে, তাহলে ফোনে একটু মনে করাই দিবেন যদি আচ্ছা কোনো ধরনের ঘোষণা না দেখতে পান। হ্যাঁ, তাহলে যদি দেরি হয়ে যাচ্ছে, ঘোষণা আসতেছে না, তখন একটু আমাকে আরেকবার একটু নক দিবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাইলে এই এই কথাটুকু বলে আজকে আমাদের ক্লাস এখানেই আমরা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তাহলে ক্লাস শেষ করে দিই আমরা। হ্যাঁ স্যার, ওই যে আমরা তো একটু ওই যে টিপস এন্ড ট্রিক্স ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা সেটা পরে কথা বলবো না, হ্যাঁ? ঠিক আছে স্যার, জি। আচ্ছা, থ্যাংক ইউ। ওই স্যার, স্যার আগে। হ্যাঁ